হ্যালো স্টুডেন্টস আর প্যারেন্টস, আমি সায়ন্তন। হ্যাঁ, অবভিয়াসলি প্যারেন্টস, কারণ হচ্ছে আমার এই ভিডিওটা শুধু স্টুডেন্টদের জন্য নয়, তার সঙ্গে প্যারেন্টসদের জন্য। তো এই ভিডিওটা আমার প্রথম ভিডিও ইউটিউব চ্যানেলের এডুজিন টক্স। তো এই ভিডিওটা বানানোর পেছনে উদ্দেশ্য হলো, লাস্ট ১ বছর ধরে আমি ফাউন্ডেশন কোর্সের জন্য একটা জায়গায়, মানে একটা কোচিং সেন্টারে আমি যখন পড়াচ্ছিলাম, পড়াতে অনেক স্টুডেন্টসেরই কোয়েশ্চেন ছিল, কেন আমরা ফাউন্ডেশন কোর্স করি? কেন আমরা ভর্তি হই? এবং শেষ ৩ মাসের কোভিডের সময় একটা ছেলে এরকমও কথা বলে, "ধুর এইসব ফাউন্ডেশন কোর্স করে কোনো লাভই নেই। মানে এইসব অলিম্পিয়াড এক্সামস, এগুলো এনটিএসসি, এনএসও এরকম ধরনের এক্সামে কোনো লাভই নেই। কারণ আল্টিমেটলি আমাকে কেভিপিওয়াই, তারপরে বা আ আমাদের 12 এ গিয়ে যে আমরা মেডিকেল জয়েন্ট বা আইআইটি দিই, তো ওইগুলোই তো মেন। এইগুলো দিয়ে কেনই বা দেব?" তারপরে আমি যখন অন্যান্য প্যারেন্টসদের সঙ্গে কথা বলি, তখন তারা তো মানে অলিম্পিয়াড সম্বন্ধে অনেকেই অবগত নয়। আর স্টুডেন্ট মানে প্যারেন্টসরা এইটুকুও জানে না যে এরকম ধরনের কোনো এক্সাম হয় কিনা, বা ইন্ডিয়াতে হয়, কেন হয়, কি কারণে হয়। এবং ম্যাক্সিমাম প্যারেন্টসদের এইটাই ধারণা যে ক্লাস 10 বা ক্লাস 9 এ এই ধরনের এক্সাম, বা তার থেকে ছোট ক্লাসের যে এই ধরনের এক্সামগুলো যেগুলো আছে, অল ইন্ডিয়া ওয়াইজ র‍্যাংকিং এর বেসে যেগুলো পরীক্ষাগুলো হয়, সেগুলোর উপরে তাদের কোনো আইডিয়াই নেই। কেন দেব? তারা ভাবে যে আ এগুলো এক ধরনের আলাদা করে বার্ডেন। এই এক্সামগুলো কোনো রকম বার্ডেন নয়, উল্টোটাই সত্যি। আ এই এক্সামগুলো থ্রু দিয়ে বোর্ডসের জন্য আরো ভালো করে, এবং নেক্সট যে আইআইটি বা অন্য ধরনের কম্পিটিটিভ এক্সাম, তার জন্য নিজেকে তৈরি হওয়া। তার সঙ্গেও কিছু প্রফিট আর মানে বেনিফিটস আছে এই স্টুডেন্টসদের জন্য। সেটা আমি নেক্সট এই ভিডিও চলাকালীন বলব। তো ফাউন্ডেশন কোর্স করাতে গিয়ে আমাকে যেটা মনে হয়েছে, ৩ ধরনের আমি স্টুডেন্টস পেয়েছিলাম। ফার্স্ট স্টুডেন্টস যারা র‍্যাঞ্চোর মতো সব জানে, মোটামুটি আসে, মজা করে পড়াশুনো করে, তাদেরকে নিয়ে অতটা চিন্তা নেই। কিন্তু সেকেন্ড আর থার্ড স্টুডেন্ট যারা র‍্যাঞ্চোর বন্ধু রাজু আর ফারহানের মতো, বিশেষ করে রাজু, আ যে সব মানে পড়াশুনো করছে ব্রিলিয়ান্ট, বাট নিজের কেরিয়ার নিয়ে বড্ড ভাবছে। আ কি হবে? কি জানি না। এনটিএসসি কি? এনএসও কি? কেন আমাকে ফাউন্ডেশনে দিয়েছে? কেন এ করেছে? আর থার্ড জন তো মানে মানে ফাউন্ডেশনে ভর্তি হয়েছে, মা-বাবা ভর্তি করিয়ে দিয়েছে। তো ফাউন্ডেশন সম্বন্ধে সে অতটা ইচ্ছুকও নয়। ক্লাস করার ইচ্ছেও থাকে না অনেক সময়। এরকম ধরনের স্টুডেন্টসও আছে। তো যাই হোক, এছাড়াও আমি এই ভিডিওটা বানানোর পেছনে আরেকটা উদ্দেশ্য হলো যে, আমি YouTube পুরো ঘাঁটলাম। তাছাড়াও অন্যান্য অনেক পুরো ব্রোশিয়ার পড়লাম। সমস্ত এনটিএসসি, এনএসও, এই ৩ টে আমি যে ৩ টে এক্সাম নিয়ে বলবো আজকে, এই ৩ টে এক্সাম সম্বন্ধে পুরোপুরি বললাম। যেটা মেইনলি কনফিউশন ঘটে যে ব্রোশিয়ারগুলোয় বিশাল বড়, বড় জিনিসপত্র লেখা থাকে, বিশেষ করে এনটিএসসির ক্ষেত্রে। তো এনটিএসসির ক্ষেত্রে যে ন্যাশনাল আর সায়েন্স, এই ব্যাপারটা মানে ন্যাশনাল আর স্টেট লেভেলের এরকম একটা ব্যাপার আছে। মানে এই জিনিসগুলো কোথাও ক্লিয়ারলি কোথাও বলা নেই। তাই জন্য আমার মনে হলো এরকম একটা কিছু ভিডিও দেওয়া উচিত, যে ভিডিওতে পুরো পয়েন্ট টু পয়েন্ট ডিটেইলস দেওয়া থাকবে। তাছাড়াও কোনো বেনিফিট সম্বন্ধে কোনো ভিডিওতে YouTube এ অত্যন্ত দেওয়া নেই। এগুলো আমি অনেক রিসার্চ করেছি, এবং রিসার্চ করে আমার মনে হয়েছে এই ভিডিওতে দেওয়াটা উচিত। তো চলুন দেখি। তো প্রথমেই আমরা যে ৩ টে এক্সামের কথা বলব, সেই এক্সামগুলো হলো এনটিএসসি, এনএসও আর এনএসটিএসসি। তো প্রথমেই আমরা যে এক্সামটা নিয়ে বলব সেটা হলো এনটিএসসি, যেটা নিয়ে থাকে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটাকে আমরা শর্টে বলে থাকি এনসিইআরটি। তো প্রথমে এনসিইআরটি শুরু হয় 1963 তে, যাতে ইন্ডিয়ার যে মানে আপকামিং ট্যালেন্ট, তাদেরকে নারিশমেন্ট করা যায় আর নেশনের বেটারমেন্টের জন্য। তো এনটিএসসির যে অ্যাডভান্টেজেস বা বেনিফিটস, সেগুলো প্যারেন্টসরা জিজ্ঞেস করে থাকে, সেগুলো কি, কি? সেগুলো প্রথমে এনটিএসসি কিছু একটা অ্যামাউন্ট অফ স্কলারশিপ দেয়। তাছাড়াও এনটিএসসি এক্সামের থ্রু দিয়ে যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় পরে, নিট, জয়েন্ট, সেগুলোর জন্য কনফিডেন্স তৈরি হয়। কারণ অলরেডি আমরা একটা এক্সামে আমরা অ্যাপিয়ার করে যাচ্ছি। আর তাছাড়াও এনটিএসসি স্কলারশিপ যারা পায়, তারা ইন্ডিয়ার টপ মোস্ট কলেজের, তাদের জন্য কিছু সিট রিজার্ভ থাকে। যেমন আইআইটি হায়দ্রাবাদে ১৫টা সিট রিজার্ভ থাকে এনটিএসসি স্কলারদের জন্য। আর ট্রিপল আইটি দিল্লি, যেটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, একটা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে 6 বোনাস পয়েন্ট থাকে অ্যাডমিশনের সময় যারা এনটিএসসি স্কলার। তাছাড়াও এনটিএসসি স্কলারশিপে যারা পায়, তাদের জন্য আরো অনেক কলেজ আছে যারা সিট রিজার্ভ করে। তাছাড়াও ফরেন ইউনিভার্সিটিতে গেলে এনটিএসসি স্কলাররা আগে সুযোগ পায়। আর আমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি, সেখানেও প্রেফারেন্স পায় সিলেকশনের সময় এনটিএসসি স্কলাররা আগে। তাছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টরে গেলে নিজেদের সিভি এনরিচ করার জন্য তাদের এনটিএসসি স্কলারদের একটা বিশেষ সুযোগ থাকে।
আর স্টাডি মেটেরিয়াল, ভেরিয়াস কোর্সেস, যখন তারা আবার যখন নিট অ্যাপিয়ার করে, ডিফারেন্ট টাইপস অফ কোর্স হয় বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটে, সেই সব কোর্সের জন্য তারা স্কলারশিপ পায়। ডিফারেন্ট ইনস্টিটিউট এসে বা বইয়ের দোকান এসে যেমন বলতে থাকে, আহ, আমাদের বইয়ের জন্য ব্র্যান্ডিং করে দেওয়া, মানে ব্র্যান্ডিং করে দিন, তাহলে কিছু অ্যামাউন্ট দেওয়া হবে। তো এরকম অনেক কিছু বেনিফিটস থাকে। নেক্সট আমরা দেখে নেব যে এনটিএসসি এক্সামটা কটা ভাগে ভাগে বিভক্ত, যেটা নিয়ে খুব মানে কনফিউশন তৈরি হয়। যেটা প্রশিয়ারও দেওয়া থাকে, একটা স্টেট লেভেল একটা ন্যাশনাল লেভেল। তো স্টেট লেভেলটা হচ্ছে স্টেজ 1, আর স্টেজ 2টা হচ্ছে ন্যাশনাল লেভেল। তো স্টেজ 1-এ যে স্টেট লেভেল সেটা নিয়ে থাকে স্টেট ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, আর ন্যাশনাল লেভেলটা নিয়ে থাকে এনসিআরটি নিজে। তো এবার এক্সামের একটা এলিজিবিলিটি আছে, সেই এলিজিবিলিটি গুলো আমরা দেখে নেব। এলিজিবিলিটি হলো যে কোনো ক্লাস 10 স্টুডেন্টরাই, মানে যারা রেকগনাইজড স্টেট গভর্নমেন্ট বা বিভিন্ন ইউনিয়ন টেরিটরি স্কুল যেগুলো আছে, বা সেন্ট্রাল স্কুল, সিবিএসসি, আইসিএসসি, ডিফারেন্ট টাইপস অফ স্কুল, রেকগনাইজ স্কুল হলেই তারা এই এক্সামের জন্য এলিজিবল হতে পারবে। আর অবশ্যই 18 বছর বয়স হতে হবে জুলাই 2020 আগে। মানে যেহেতু এনটিএসসি আমি 2020 নিয়ে কথা বলছি, যেটা হওয়ার মানে কথা আছে, আপকামিং প্যান্ডেমিকের জন্য সবকিছুই ক্যান্সেল হয়েছে, কিন্তু যে টেন্টেটিভ ডেটগুলো অলরেডি ঘোষণা করা হয়েছিল, সেই 2020 এক্সামটা দিতে গেলে তোমাদের 18 ইয়ার্স মিনিমাম, জুলাইয়ের আগেই তোমাদের 18 ইয়ার্স যাতে না পেরিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপরে যারা বাইরে, তাছাড়া বাইরে যারা পড়াশুনো করে, অ্যাব্রডে পড়াশুনো করে, তারাও নিজের 9-এর মানে গ্রেড বা 10-এর গ্রেড দেখিয়ে ডাইরেক্ট এনটিএসসি তে নিজেদের স্টেজ 2 তারা অ্যাপিয়ার করতে হবে, স্টেজ 1 তাদের দিতে হবে না। তো নেক্সট আমরা দেখে নেব স্টেজ 1-এর এক্সাম প্যাটার্ন, যেটা 2019 থেকে চেঞ্জ হয়ে গেছে মেনলি। তো এক্সাম প্যাটার্নে দুটো পেপার আমাদের স্টেজ 1-এর আছে, সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট অফ ম্যাট, আর পেপার 2 হচ্ছে স্যাট। দুটো এক্সামের জন্যই ফুল মার্কস ওরা রিক্রুট করেছে, যেটা 100 নাম্বার করে, আর টাইম করেছে 120 মিনিট করে পার পেপার, মানে 2 ঘন্টা করে পার পেপার। তো নেক্সট হচ্ছে সিলেবাস, যে সিলেবাস নিয়ে বারবার চিন্তা করে স্টুডেন্টসরা, কী সিলেবাস পড়বো, কী সিলেবাস ফলো করবো। তো সিলেবাস হচ্ছে এনটিএসসি স্টেজ 1-এর জন্য সেটা 9 আর 10 লেভেলের সিলেবাসই থাকে। সেটা তুমি যে বোর্ডেই বলো না কেন, সিবিএসসি অথবা আইসিএসসি অথবা স্টেট বোর্ডস যে কোনো। কিন্তু যেটা মেনলি কোয়েশ্চেন আসে স্টেজ 1-এ, কারণ যেহেতু স্টেট বোর্ডস নিয়ে থাকে এক্সামটা, সেই জন্য বিভিন্ন ধরনের জায়গায় বলেও থাকে, এবং আমিও যেটা মনে করি যে সবসময় স্টেট বোর্ডসের সিলেবাসটাই ফলো করে চলা উচিত। আর ম্যাটের জন্য যে সিলেবাস, যে রিজনিং পার্টটা, সেটা অল ওভার দ্য ইন্ডিয়া সেম। বাট স্যাটের যে সিলেবাসটা, সেটা স্টেট বোর্ডস অনুযায়ী যেহেতু ডিফার করে, যেহেতু স্টেট বোর্ড স্টেটস নেয়, তো স্টেট বোর্ড অনুযায়ী সেটা ডিফার করে। যে লাইক আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে স্টেট, তারা বা অন্যান্য বিহার বা ইউটি যারা, মানে ইউনিয়ন টেরিটরি যারা এক্সাম নেয়, তাদের অনুযায়ী সেই অনুযায়ী তাদের ডিফার করে। তো স্টেট স্যাটের যে সাবজেক্টগুলোতে এক্সামটা হয়, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। আর প্রত্যেকটা কোয়েশ্চেনে 1 মার্ক করে ক্যারি করে, আর এই এক্সামের কোনো নেগেটিভ মার্কিং নেই। তো নেক্সট আমরা দেখে নেব কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো অফলাইন অ্যাপ্লাই করতে হলে তোমাকে স্টেট বা ইউনিয়ন টেরিটরি একজন অফিসার থাকে, তার কাছ থেকে অফলাইন ফর্ম তোমরা পেয়ে যাবে। তো অনলাইনেও অ্যাপ্লাই করা যায়। তো প্রত্যেকটা স্টেটের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য একটা সাইট থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা সাইট আছে, scholarship.wbsed.gov.in। তো সেই সাইটে গিয়েও তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। অ্যান্ড অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম ভরার পরে প্রিন্সিপালকে দিয়ে সাইন করিয়ে সেই ফর্মটাকে তোমাদের অনলাইনে হয় রেজিস্টার করতে হবে, মানে স্ক্যান করে পাঠাতে হবে, অথবা যদি তোমরা অফলাইন করে থাকো, তো সেই যেই কনসার্ন ডিস্ট্রিক্ট অফিসিয়ালের কাছে তোমাকে জমা দিতে হবে। এবার ফিতে আসি। ফিটা মেইনলি স্টেট টু স্টেট ভ্যারি করে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এক্সামটা হয়, এখানে যে স্টেজ 1 এক্সামটা হয়, তো এখানে আমাদের ফিজ নেওয়া হয় 125 টাকা। তো নেক্সট আমরা কাট অফে আসি। স্টেজ 1 থেকে স্টেজ 2 তে পাস করার জন্য নিশ্চয়ই একটা কাট অফ রেগুলেট করে স্টেট, মানে প্রত্যেকটা স্টেট আলাদা আলাদা করে। তো এটা নির্ভর করে কতজন স্টুডেন্টস স্টেট থেকে অ্যাপিয়ার করেছে, ডিফিকাল্টি লেভেল কেমন। ডিফিকাল্টি লেভেল যদি বেশি হয়, তাহলে অবভিয়াসলি কাট অফ কমে যায়। তাছাড়া নাম্বার অফ সিটস কতটা আছে, যেমন নাম্বার অফ সিটস 2019-এ বেড়ে গেছে। আর
স্টেট ওয়াইজ সেটা ডিফারেন্ট টাইপস অফ কাট অফ হয়। আর আমাদের লাস্ট ইয়ার কাট অফ ছিল 200, মানে আউট অফ 200 145। তো নেক্সট আসি আমরা স্টেজ 2 এক্সাম প্যাটার্ন। স্টেজ 2 এক্সাম প্যাটার্নটা পুরো স্টেজ 1 এর মতো, ম্যাট অ্যান্ড সেট, নাম্বার অফ কোয়েশ্চেন 100, যেটা ক্যারি করে 1 মার্কস করে 100 নাম্বার, আর পার পেপার তোমার 120 মিনিটস বা 2 আওয়ার্স করে। অ্যাপ্লাই কারা করতে পারবে? অ্যাপ্লাই তারাই করতে পারবে যারা স্টেজ 1 থেকে এলিজিবল হয়েছে, তারাই, যারা স্টেজ 1 এর কাট অফটা ক্লিয়ার করতে পেরেছে তারাই অ্যাপ্লাই করতে পারবে স্টেজ 2 এর জন্য। স্টেজ 2 এর সিলেবাস অ্যাজ ইউজুয়াল স্টেজ 1 এর মতনই, বাট এখানে একটা ব্যাপার আছে। স্টেজ 2 এর সিলেবাসটা তোমরা মেইনলি যেটা ফলো করবে সেটা হলো গিয়ে এনসিইআরটি বেস যে সিলেবাস সেটা তোমাদের ফলো করা উচিত, কারণ যেহেতু এক্সামটা স্টেজ 2 তে এনসিইআরটি নেয়, সেই জন্যই সিবিএসই বোর্ডের যে সিলেবাস সেটাই তোমাদের ফলো করা উচিত। স্টেজ 2 এর এক্সাম হবে অফলাইন মোডে, আর যেটা মেন যেটা বলা হয়নি সেটা হলো কি স্টেটি লেভেলের এক্সামে তোমাদের স্টেটে অনুযায়ী তোমাদের মানে কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ইংলিশ এরকম থাকে, বাট এখানে যেহেতু সেন্ট্রাল লেভেলে এক্সামটা হয়, ন্যাশনাল লেভেল এক্সামটা হয়, সেই জন্য ইংলিশ আর হিন্দি কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজে থাকে। আর সেম টু সেম, each questions carries 1 mark. There is no negative marking in the said examination. আর এনটিএসসি রেজাল্ট ডিক্লেয়ার হয় সেপ্টেম্বরে মেইনলি। তো এই মাসেও মানে এই বছরেরটা সেপ্টেম্বর 2020তেই টেন্টেটিভলি ডিক্লেয়ার করার কথা। আর যারা স্টেজ 2 তে পাস করে, মিনিমাম কাট অফ ক্লিয়ার করে, তারাই স্কলারশিপ অ্যামাউন্টটা পাবে। তো নেক্সট আমরা স্টেজ 2 কাট অফ জেনে নেবো। স্টেজ 2 কাট অফ কিভাবে নির্ধারিত করে সেটাও হলো গিয়ে সেম টু সেম স্টেজ 1 এর মতো, কতজন স্টুডেন্ট এক্সামে স্টেজ 1 থেকে স্টেজ 2 তে বসেছে, ডিফিকাল্টি লেভেল কেমন ছিল। যেমন লাস্ট ইয়ার ডিফিকাল্টি লেভেলটা একটু হাই ছিল স্টেজ 2 তে, তাই কাট অফ ছিল 134 আউট অফ 200। তো নেক্সট আমরা দেখে নেবো ইম্পর্টেন্ট ডেটস, যেটা আমাদের মনে রাখতে হবে এক্সামের ব্যাপারে। সব ডেটগুলোই টেন্টেটিভ, কারণ এখনোই কিছু ঠিক করে বলা যাচ্ছে না কবে এক্সামগুলো হবে। মেনলি এই ডেটসে এক্সামগুলো বা এক্সামের ফর্ম ফিল আপ বা ফর্ম মানে আউট বা অ্যাডভার্টাইজমেন্ট এগুলো সব হয়। তো প্রথমে আমরা স্টেজ 1-এরটা দেখে নিই। অ্যাপ্লিকেশন ফর্ম বেরোয় লাস্ট উইক অফ জুলাই। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকে হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। অ্যাডমিট কার্ড রিলিজ হয় অক্টোবর 15 টু নভেম্বর 15। এনটিএসসি স্টেজ 1 নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় এই নভেম্বরের ফার্স্ট স্যাটারডেতে হয়। আর আমাদের অন্যান্য স্টেট যেগুলো আছে, অল আদার স্টেট আর ইউটিতে মেনলি নভেম্বরের ফার্স্ট সানডেতে। স্টেজ 1 এর রেজাল্ট বেরোয় জানুয়ারি টু এপ্রিলের মধ্যে। স্টেজ 2তে আমরা দেখে নিই। এনটিএসসি স্টেজ 2 অ্যাডমিট কার্ড বেরোয় এপ্রিলের মধ্যে। এনটিএসসি স্টেজ 2 এক্সাম ডেট সেকেন্ড সানডে অফ মে। এইটা ফিক্স, ন্যাশনাল ওয়াইজ যেহেতু হয়, মানে ন্যাশনাল ওয়াইড যেহেতু হয় সেই জন্য এটা ফিক্স থাকে এই ডেটটা। আর এনটিএসসির ফাইনাল রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে বেরিয়ে যায়। এনটিএসসি স্কলারশিপের ব্যাপারে একটু বলে নিই, যেটা মেনলি সবাই জানতে চায়। এনটিএসসি স্কলারশিপ অ্যামাউন্টটা হলো 11 থেকে 12 যারা পড়াশোনা করে, 11-12 যারা পড়াশোনা করে তারা পার মান্থ 1250। সেটা মেনলি অ্যানুয়ালি পায়। আগে 2 বছর অন্তর অন্তর মানে পুরো একটা বাল্ক অ্যামাউন্ট ঢুকতো, এখন প্রত্যেক অ্যানুয়ালি 1250 করে ইন্টু 12, মানে 12 মান্থস ইন্টু করে দিয়ে আপনার যত টাকা হয় সেই টাকাটা অ্যানুয়ালি আপনারা পেয়ে যাবেন। আর স্কলারশিপ ইউজি আর পিজি মানে আন্ডার গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েটে 2000 টাকা পার মান্থ করে, এটাও অ্যানুয়ালি ঢোকে। আর এইটা ব্যাপারটা হচ্ছে পিএইচডি স্কলারশিপ ডিউরিং পিএইচডি ইউজিসি নর্মে যেমন মানে থাকে, যারা পিএইচডি করবে তারা ইউজিসি নর্ম অনুযায়ী এই স্কলারশিপটা পেয়ে থাকবে। তাহলে এনটিএসসি আবার কিছু ফ্যাক্ট বলি, যেটা হলো প্রত্যেক বছর এনটিএসসি স্টেজ 1-এ মেনলি 4500 জন করে সিলেক্টেড হয় অল ওভার দ্য মানে ইন্ডিয়া। সেই পুল থেকে 1000 জন স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেওয়া হয়, যাদের মধ্যে 750 হলো জেনারেল ক্যাটাগরিতে। আর এই স্টেজ 1-এর যে নাম্বার, স্টুডেন্টটা অ্যাপিয়ারিং নাম্বার, এটাও ভ্যারি করে স্টেজ বাই স্টেজ। আর এখনো পর্যন্ত 1000 জনকে প্রত্যেক বছর দেওয়া হলেও এই নাম্বারটা 2019 থেকে 2000 করে দেওয়া হয়েছে এনটিএসসি স্কলারশিপের। আর এই যে বক্সটা দেওয়া আছে, এই বক্সটা মেনলি এনটিএসসি স্কলারশিপ মানে 2019-এ কতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে আমাদের, এটা হচ্ছে স্টেজ 1-এর কোয়ালিফাইড ক্যান্ডিডেটসের মানে হিসেব। তো স্টেজ 1-এ আমাদের 2016-তে ছিল 296, মানে সেটা এখানে গ্রাফটা আস্তে আস্তে বেড়েছে, যেহেতু এখানে নাম্বার অফ সিটসও বেড়েছে, সেজন্য 2019-এ 582 জন আমার স্টেজ 1 থেকে ক্লিয়ার করেছিল।
তো নেক্সট আমরা দেখব কিছু মিথ, এক্সামের ব্যাপারে কিছু ভুল ধারণা স্টুডেন্টসদের মধ্যে বা আমাদের মধ্যে ঘুরে বেড়ায়, যেটা হচ্ছে এক্সট্রা বার্ডেন। যেটা সবাই বলে থাকে এই ধরনের এক্সামগুলো হচ্ছে এক্সট্রা বার্ডেন, একদমই না। কারণ সিলেবাস তো বোর্ডসের সিলেবাস তো যেমন ক্যারি করে, তো এই পড়াগুলো করে রাখলে বোর্ডসেরও হেল্প হয়। আর কোনো এক্সাম এক মাসে ক্র্যাক করা যাবে না, এটা একদমই ভুল কথা। যে কোনো এক্সাম মন দিয়ে পড়লে বা এই ধরনের এক্সাম তো এক মাসে ক্র্যাক করা যায় আরামসে। কিছু ওয়ে অফ মানে পড়াশোনার কিছু ওয়ে আছে, সেগুলো যদি ফলো করা যায় সেগুলো এক মাসে আরামসে ক্লিয়ার করা যায়। আর বলা হয় ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা এই ধরনের এক্সাম ক্র্যাক করে না, এই ধরনের এক্সাম তারাই ক্র্যাক করতে পারে যারা টাইম ম্যানেজমেন্ট করে চলতে পারে। টাইম ম্যানেজমেন্ট এই ধরনের এক্সামে খুব দরকার। আর নেক্সট হলো স্টেজ 1 আর স্টেজ 2 এর মানে ডিফিকাল্টি লেভেলটা ডিফারেন্স, একদমই না। হ্যাঁ, কিছুটা তো ডিফিকাল্ট হবেই, বাট মেন যেটা ডিফারেন্স হয় স্টেজ 1 আর স্টেজ 2 এর মধ্যে, স্টেজ 1 যেটা হয় হচ্ছে মেনলি কোয়েশ্চেন থাকে থিওরিটিক্যালি বেসড, মানে থিওরিটিক্যালি থেকে মানে থিওরিটিক্যাল বেসড মানে বেশি থাকে, সেখান থেকে নিউমেরিক্যাল কম থাকে। সেই দিক দিয়ে দেখতে গেলে স্টেজ 2-তে মানে থিওরি অ্যান্ড নিউমেরিক্স এই দুটোই সেম থাকে। তো এইটুকুই ডিফারেন্স, আর কিছুই ডিফারেন্স নেই। লেভেল অফ মানে ডিফিকাল্টি অফ মানে যে কোয়েশ্চেন সেগুলো হয়তো নাম্বার অফ কোয়েশ্চেন বেড়ে যেতে পারে। যেমন যদি ধরুন স্টেজ 1 যদি ডিফিকাল্টি লেভেলের মানে বেশি ডিফিকাল্ট কোয়েশ্চেন 4টে আসে, সেখানে 6টা হতে পারে স্টেজ 2 এর জন্য। তো এইটুকুই ডিফারেন্স। তো নেক্সট দেখে নেবো আমরা অলিম্পিয়াড এক্সামের ব্যাপারে, যেটা আমরা ফার্স্টে আমরা কথা বললাম এনটিএসির ব্যাপারে। নেক্সট হচ্ছে অলিম্পিয়াড এক্সাম, যেটাকে এনওসও, তার মধ্যে একটা ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড। তো ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড বা সায়েন্স অলিম্পিয়াড যেগুলো হয়, মেনলি সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন নিয়ে থাকে, এসওএফ একটা নন প্রফিট অর্গানাইজেশন। তো 1 থেকে 12-এর মধ্যে স্টুডেন্ট যারা থাকে তারা এই অলিম্পিয়াডটা দিতে পারে। তো 6 ধরনের অলিম্পিয়াড এসওএফ নিয়ে থাকে: ন্যাশনাল সাইবার অলিম্পিয়াড, ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড মানে এনএসও, ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড আইএমও, ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড আইইও, ইন্টারন্যাশনাল জেনারেল নলেজ অলিম্পিয়াড আইজিকেও, আর ইন্টারন্যাশনাল কোম্পানি সিক্রেটস অলিম্পিয়াড আইসিএসও। তো আমরা নেক্সট কথা বলবো এনএসও বা ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড। তো এর কিছু বেনিফিটস আছে, যেমন এনটিএসি ছিল, কিন্তু এনটিএসির মতো ওরকম বেনিফিটস না হলেও মেনলি স্টুডেন্টসের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করার জন্য ডিফারেন্ট টাইপস অফ সাবজেক্টের ওপর। আর কোনো স্টুডেন্ট যদি কোনো একটা সাবজেক্টে বা মানে এক ধরনের মানে সায়েন্সের ওপর বা ম্যাথসের ওপর যদি এরকম করে বেশি পারফেক্ট হয়, তার কনসেপ্ট ওইটাতে বেশি ক্লিয়ার থাকে, সেই সেই পারফেকশনটা দেখানোর জন্য এই ধরনের এক্সামগুলো মেনলি। আর প্রবলেম সলভিং মানে এবিলিটি বাড়ে এই ধরনের এক্সাম দিলে। আর কি ফিউচারে কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয় সেগুলোর জন্য নলেজ বাড়ে। আর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজের এক্সপোজার হয়। এই যদি কেউ এনএসওতে মেনলি মানে কোয়ালিফাই করে, তাহলে তার ন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনালও প্ল্যাটফর্মে, কারণ এনএসও ইন্টারন্যাশনালিও একটা র্যাঙ্ক প্রোভাইড করে। তো নেক্সট হচ্ছে আরও এক্সাম কীভাবে এই ধরনের কম্পিটিটিভ এক্সাম দেওয়া যায়, তার জন্য কীভাবে তৈরি হতে হয়, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, আর এই ধরনের আইডিয়া স্টুডেন্টসদের মধ্যে হয়ে যায়। আর এনএসও কী করে, যে থিঙ্কিং আর লার্নিং যে প্রসিডিওর সেটাকে আরও শার্প করে। তো কীভাবে এনএসওতে পার্টিসিপেট করা যাবে, হাউ টু অ্যাপ্লাই। তো প্রথমেই এনএসওর যে ফর্মটা ভরে প্রসপেক্টাস, এটা একটাই প্রবলেম এই এক্সামটা, যে এক্সামটা স্কুলের থ্রু দিয়ে হয়, কোনো ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন হয় না। তো যাদের স্কুল অলরেডি এসওএফ এর আন্ডারে রেজিস্টার্ড, বা যাদের রেজিস্টার্ড নয়, রেজিস্টার্ড হলে তো ভালো কথা, কারণ তাদের স্কুল প্রত্যেক বছরই প্রসপেক্টাস তারা পায়, তারা যদি অ্যাপ্লাই করে। যারা মানে রেজিস্টার্ড নয়, তারা এই প্রসপেক্টাস পাওয়ার জন্য বা নিজেদেরকে রেজিস্টার করানোর জন্য সেসব স্কুল sof.world.org-এ নিজেদেরকে রেজিস্টার করতে পারে। তো এটা মেনলি স্কুলের থ্রু দিয়ে হয়, যেহেতু সেই জন্য স্টুডেন্টদের আমি বারবার বলি যে স্কুলের মানে কনসার্ন টিচার বা প্রিন্সিপালদের সাথে মানে তোরা কথা বল। মানে প্যারেন্টসদেরও বলি যে আপনারা এই কথা বলুন যে এই ধরনের এক্সামগুলো নেওয়ার জন্য, আরও এনকারেজ করার জন্য। কারণ এই একটাই এক্সাম যে স্টুডেন্টসরা নিজেরা অ্যাপ্লাই করে দিতে পারবে না স্কুলের থ্রু দিয়ে ছাড়া। তো অ্যাপ্লাই করার পর একটা কপি আসে, সেটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন শিট আসে, সেই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে কনসার্ন টিচার করার পর 30 দিন পরীক্ষা, 30 দিন আগে এই একটা কনভিনিয়েন্ট ডেট দেওয়া হয়, যে কিছু ডেট দেওয়া হয়, এই ডেটের মধ্যে রেজিস্টার হয়ে গেলে
তোমরা এই এক্সামে মানে স্কুল এই এক্সামটা নিতে পারবে। তো 30 দিন আগে সেইটা জানাতে হয় যে আমি এই ডেটে নিতে পারবো। তো মেনলি কয়েকটা ডেট বলে দেওয়া হয়। মিনিমাম 10খানা স্টুডেন্ট একটা স্কুল থেকে পরীক্ষা দিতেই হবে, না হলে সেই স্কুল এনএসওটাকে নিতে পারবে না। সেই এনএসওতে তারা রেজিস্টার মানে সেই রেজিস্টার করা স্কুলটা সেই এনএসওতে পার্টিসিপেট করতে পারবে না। আর এনএসও রেজিস্ট্রেশন ফিস সেম টু সেম এনটিএসির মতনই 125। তার সাথে অ্যাডিশনাল 25 টাকা দিতে হয়, যেহেতু স্কুল এক্সামটা নেয় কন্ডাক্ট করে, তার জন্য কিছু খরচাপাতি থাকে, তার জন্য এক্সাম অ্যাডিশনাল কিছু 25 টাকা স্কুল নেয়। আর কাদেরকে এই পরীক্ষার জন্য কোনো ফি দিতে হয় না, তারা হলো ফিজিক্যাল ডিসএবিলিটি যারা থাকে, আর যাদের বাবা বা মা কেউ ডিফেন্স সিস্টেমে গিয়ে মেনলি শহীদ হয়ে থাকে, মার্টার্ড হয়ে থাকে ডিউরিং ডিফেন্স অপারেশন, তাদের কোনো পয়সা দিতে হয় না, কোনো ফিস দিতে হয় না। নেক্সট হচ্ছে এক্সাম, এনএসও এক্সাম লেভেল। এনএসও দুখানা সেম টু সেম দুখানা লেভেলে এক্সাম হয়। ফার্স্ট লেভেলটা 1 to 12 সবাই দেয়। সেকেন্ড লেভেল যারা হয় মানে মেনলি ফার্স্ট লেভেল ক্লিয়ার করার পরে তারা সেকেন্ড লেভেল দেয়, কিন্তু 1 to 2 মেইনলি 1 and 2 এই দুটো মানে যারা স্ট্যান্ডার্ডে পড়ে, ক্লাসে পড়ে, তাদেরকে সেকেন্ড লেভেল দিতে হয় না, তাদের জন্য শুধুই এক ফার্স্ট লেভেল। আর 3 to 12 তাদের জন্য সেকেন্ড লেভেল, যারা ফার্স্ট লেভেলটা কোয়ালিফাই করলে সেকেন্ড লেভেলে বসতে পারবে। আর মিডিয়াম অফ কোশ্চেন এখানে শুধুই ইংলিশ থাকে। মোড অফ এক্সাম হচ্ছে অফলাইন, কোনো নেগেটিভ মার্কিং নেই। আর কাট অফ মেনলি থাকে স্টেজ 1-এর জন্য আমি বলছি, এটা স্টেজ 1 স্টেজ 2 দুটোর জন্যই বলছি, 35 to 40, ম্যাক্সিমাম হার্ডলি 43 অবধি ওঠে। কিন্তু এই 6টা অলিম্পিয়াডসের মধ্যে 6 ধরনের অলিম্পিয়াডসের কথা আমি বলেছিলাম, সেই 6টা অলিম্পিয়াডসের মধ্যে মানে অলিম্পিয়াডসের মধ্যে সবকটাতেই এরকম কাট অফ ভ্যারি করে। আর অ্যাবাউট 5 লাখ স্টুডেন্টস প্রত্যেক বছর পরীক্ষা দেয়, 45,000 স্কুল পার্টিসিপেট করে। আর 30খানা কান্ট্রি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড হয়, সেই জন্য 30খানা কান্ট্রি এর মধ্যে পার্টিসিপেট করে। তো এক্সাম প্যাটার্নটা কেমন হয়? এক্সাম প্যাটার্ন একটু আগেই বলেছি আমি, দুটো লেভেলে এক্সামটা হয়। আর ফার্স্ট লেভেলের জন্য মেনলি কারা এক্সামটা নেয়, ফার্স্ট লেভেলের রেসপেক্টিভ স্কুলে এক্সামটা যেহেতু হয়, সেজন্য পার্টিসিপেন্টসরা এক্সামটা রেসপেক্টিভ স্কুলেই দেয়। ফার্স্ট লেভেলে যে টেস্টের এক্সাম মানে নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকে 35 ফর 1 to 4, অ্যান্ড ফর 5 to 12 দ্যাট উইল বি 50 MCQs, ফর ডিউরেশন ইজ 60 মিনিটস বোথ। আর লেভেল 2-তে যেটা 3 to 12 দিয়ে থাকে, মেনলি এক্সামটা হয় স্কুলের বাইরে, নিজেদের স্কুলে এক্সামটা হয় না, যেখানে সেন্টার পড়ে সেখানে যারা লেভেল 1 ক্লিয়ার করে তারা লেভেল 2-তে গিয়ে সেই সেন্টারে গিয়ে এক্সাম দেয়। তো এলিজিবিলিটি কি কি আছে? ফার্স্ট লেভেল মানে এক্সাম দিতে গেলে 1 to 12 তোমাকে পড়তে হবে। কোনো ধরনের মিনিমাম মার্কসের ব্যাপার নেই যে আমাকে এই সায়েন্সে এত পেতে হবে, ম্যাথসে এত পেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর সেকেন্ড লেভেলে যারা এক্সাম দেবে তাদের এলিজিবিলিটি কি? মিনিমাম ক্লাস থেকে যতজন এক্সাম দেবে তার 5% মানে সেই ক্লাস থেকে মানে একটা স্কুলে সেই ক্লাস থেকে 5% স্টুডেন্টই সেকেন্ড লেভেলে কোয়ালিফাই করে। মানে 10 জন মানে 100 জন দিলে 5% মানে 5 জন স্টুডেন্ট কোয়ালিফাই করে ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেল। আর জোন ওয়াইজ 25 জন র্যাঙ্ক হোল্ডার যারা থাকে, যেরকম জোনে পরীক্ষা হয় সেরকম সেই 25 জন ডিফারেন্ট ক্লাস ওয়াইজে নেওয়া হয় এই ধরনের। আর ক্লাস টপার যারা থাকে তারা অবশ্যই এই নেক্সট লেভেলে পার্টিসিপেট করতে পারে। তো সিলেবাস কি কি আছে আর মার্কস ডিস্ট্রিবিউশন কি কি আছে? সেকশন 1-এর জন্য আছে ভার্বাল আর নন ভার্বাল রিজনিং। আর সেকশন 2 থাকে সিলেবাস অফ সায়েন্স। ঠিক আছে, যে ক্লাসে পড়ছো সেই ক্লাসেরই মেনলি সায়েন্সের সিলেবাস থাকে। তো 1 to 4 এর মধ্যে যে মানে সিলেবাসটা থাকে, যে লজিক্যাল রিজনিং, সায়েন্স আর অ্যাচিভার সেকশনটা কি? অ্যাচিভার সেকশনটা জানতে হলে, যে অ্যাচিভার সেকশনটা হচ্ছে হাইয়ার অর্ডার থিঙ্কিং, যেটা সেকশন 3 অ্যাচিভার সেকশন। মানে হচ্ছে সায়েন্স সিলেবাস অফ সায়েন্স, এই সায়েন্সের সিলেবাসের কোশ্চেন থেকে এগুলো আসে, কিন্তু একটু হার্ড টাইপ কোশ্চেন থাকে। এই কোশ্চেন হচ্ছে 5টা, মানে মেনলি হচ্ছে 1 to 4 এর লজিক্যাল রিজনিং 5টা কোশ্চেন থাকে, সায়েন্সের 25টা কোশ্চেন থাকে, আর অ্যাচিভার সেকশন থাকে 5টা। টোটাল মার্কস হলো আমার 40। 5 to 10 লজিক্যাল রিজনিং থাকে 10টা,
সায়েন্সের থাকে হচ্ছে 35টা, আর অ্যাচিভের সেকশন 5টা। তো নাম্বার অফ কোয়েশ্চেন হলো আমার 50টা, আর টোটাল মার্কস হচ্ছে 40। আর 11 আর 12 এর জন্য একটুখানি আলাদা। যারা মেইনলি পিসিবি বা পিসিএমবি যারা ব্যাকগ্রাউন্ড থাকে, তারা মেইনলি ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে 25টা, যারা 1 মার্ক করে ক্যারি করে, টোটাল মার্কস 25। অ্যাচিভার সেকশন থেকেই সায়েন্সের মধ্যে থেকেই থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি থেকে 5টা কোয়েশ্চেন, 3 মার্কস করে ক্যারি করে 15 নম্বর। ম্যাথমেটিক্স অর বায়োলজি, যারা ম্যাথমেটিক্স নেবে ম্যাথমেটিক্স নিয়ে পরীক্ষা দিতে পারে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস অর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যে কোনো একটা। পিসিএমবি মানে 4টে একসাথে দেওয়া যাবে না। তো নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে ম্যাথমেটিক্স অর বায়োলজি 20, আর নাম্বার অফ মানে মার্কস ক্যারি করে 1। তো টোটাল মার্কস 20, তো গ্র্যান্ড টোটাল হলো 50 কোয়েশ্চেনে 60 নাম্বার। তো কোয়েশ্চেন অফ লেভেল যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে সিলেবাস যেটা থাকবে, মানে কোয়েশ্চেন লেভেলগুলো অলিম্পিয়াড এক্সামের লেভেল 1-এ 60% কারেন্ট ক্লাস, মানে 60% কারেন্ট ক্লাস মানে ধরো আমি 10-এ পড়ছি, তাহলে 9-এর আমার মানে 10-এর সিলেবাস 60% থাকবে, আর 9-এর সিলেবাস 40% থাকবে। প্রিভিয়াস ক্লাসের সিলেবাস আমার 40% থাকবে। তো 9-এর সিলেবাস 40%, 10-এর সিলেবাস 60%, মানে আমি যে ক্লাসে পড়ছি তার আগের লেভেলেও, মানে তার আগের ক্লাসের সিলেবাসও ইনক্লুডেড লেভেল 1-এর জন্য। আর লেভেল 2 অলিম্পিয়াড জন্য যে কারেন্ট ক্লাসে পড়ছি তার সিলেবাসই যথেষ্ট। আর অ্যাচিভার সেকশন মানে হচ্ছে কারেন্ট ক্লাসের যে সায়েন্স কোয়েশ্চেন সেখান থেকেই থাকে। তো এনএফসও ইম্পর্টেন্ট ডেট আমরা দেখে নেব। এনএসও স্টেজ 1 এক্সাম হয় নভেম্বর। এটা অলরেডি আমাদের মানে যেহেতু ঘোষণা হয়ে গেছে, মানে অলরেডি যেহেতু রিলিজ হয়ে গেছে, প্যান্ডেমিকের আগে রিলিজ করেছে ওরা। এখন জানি না কি হবে, এক্সামটা কবে হবে তাও ঠিক নেই, কিন্তু ওরা অলরেডি ডেট রিলিজ করে দিয়েছে 3, 10 আর 26 তারিখ। মেনলি এই ডেটেই এক্সামগুলো হয়, এনএসও স্টেজ 1 এক্সাম। অ্যান্সার কি রিলিজ করে 3টে সেটে এক্সাম হয়। বাই দ্য ওয়ে একটা কথা, যেটা 3 দিনে যেহেতু এক্সাম হচ্ছে, অনেকেই বা আমাকে জিজ্ঞেস করে স্যার তাহলে 3 দিনে এক্সাম হচ্ছে, ফার্স্ট দিনে যারা এক্সাম করছে তারা সেকেন্ড দিনের কোয়েশ্চেনটা তো আমরা মানে ফার্স্ট দিনের থেকে নিয়ে নেবো, কিন্তু না, 3টে সেট আলাদা আলাদা হয়। ডিসেম্বরে সেটা হয় রিলিজ অফ অ্যান্সার কি যে মিলিয়ে নেওয়ার জন্য, কারণ কারণ যখন এক্সাম হয়ে যায়, এক্সাম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা এক্সট্রা সিট, মানে ওদের ওদের মানে কার্বন সিট একটা দেয়, ওরা ফেরত দিয়ে দেয়, যাতে আমরা পরে অ্যান্সার কি সাথে মিলিয়ে দেখতে পারি। এনএসওর কাট অফ ডিসেম্বরেই বেরিয়ে যায়। লেভেল 1-এর এনএসওর স্টেজ 1-এর রেজাল্ট ডিসেম্বর জানুয়ারিতে বেরিয়ে যায়। এনএসও স্টেজ 1-এর যে মানে স্টেজ 2-এর জন্য অ্যাডমিট কার্ড সেটা স্কুলে আসে জানুয়ারিতে, কারণ স্কুলের থ্রু দিয়ে এক্সামটা পুরো হচ্ছে। আর স্টেজ 2 এর এক্সামটা হয় 10 জানুয়ারি থেকে 17 জানুয়ারির মধ্যে। আর এনএসও স্টেজ 2 রেজাল্ট, যেটা কিছুদিন আগেই অলিম্পিয়াডস এর রেজাল্ট অলরেডি বেরিয়েছে মার্চে, প্যান্ডেমিকের থ্রু দিয়ে অনলাইন বেরিয়ে গেছে। আর যেহেতু সবকিছুই মানে স্কুলের থ্রু দিয়েই হয়, তাই রেজাল্ট বলো, অ্যাডমিট কার্ড বলো, বা কোনো সবকিছু স্কলারশিপ স্কুলের থ্রু দিয়েই তোমরা পাবে। তো আমার এনএসওর অ্যাওয়ার্ডস কি কি আছে, র্যাঙ্ক যে 1 করে 12খানা অ্যাওয়ার্ড মেনলি থাকে। তো এই হলো অ্যাওয়ার্ডস: 50,000 গোল্ড মেডেল সার্টিফিকেট থাকে, সেকেন্ড যায় 25,000 সিলভার মেডেল সার্টিফিকেট অফ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আর থার্ড যায় 10,000 ব্রোঞ্জ মেডেল। তো নেক্সট আমরা কথা বলবো এনএসটিএসি বা ন্যাশনাল লেভেল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, যেটা নিয়ে থাকে ইউনিফাইড কাউন্সিল হায়দ্রাবাদ। তো এরও বেনিফিট এনএসও এবং অলিম্পিয়াডসেরই মতো, কিন্তু এটার সঙ্গে এনএসও বা এনটিএসি যে মানে মেন ডিফারেন্স সেটা হলো গিয়ে এটা সায়েন্টিফিক্যালি ডিজাইন আর কনসেপচুয়াল লার্নিং এর উপর বেসড করে। কারণ ওগুলো যদি এনটিএসি বা আমরা এনএসও দেখি, তো কিছু কিছু কোয়েশ্চেন্স মানে থাকে যেগুলো পুরোটাই মানে রাট্টা মেরে গেল, মানে মনে থাকলেও এক্সামে তুমি অ্যান্সার করতে পারবে, বাট এখানে কিছু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, সায়েন্সের ক্ষেত্রে হোক বা অন্যান্য এক্সামের ক্ষেত্রেই হোক, কোয়েশ্চেনে অ্যান্সার দিতে একটু প্রবলেম হয়। তাই জন্য এটা একটুখানি আলাদা। আর এলিজিবিলিটি কি কি এক্সামে, সিলেবাস আর এলিজিবিলিটি আমরা দেখে নেবো। এই এক্সামে এলিজিবিলিটি হলো যারা ক্লাস 2 থেকে 10 এর মধ্যে পড়ে তারা এক্সামটা দিতে পারবে, ক্লাস 1 এর স্টুডেন্ট দিতে পারবে না। ক্লাস 11-12 যারা পড়ে তারাও দিতে পারবে, মেইনলি পিসিএম আর পিসিবি থ্রু দিয়ে। পিসিএমবি একসাথে কোনো এক্সাম হয় না গ্রুপে। সিলেবাস সিবিএসসি বোর্ডের সিলেবাস এরা ফলো করে, মেইনলি যারা আইসিএসসি বা স্টেট বোর্ডে পড়ে তাদের ক্লাস 10-এর সিলেবাস বা অন্যান্য মানে যে যারা যে ক্লাসে পড়ে সেই সিলেবাস ফলো করলে হয়, কিন্তু মেইনলি এক্সামটা যেটা ফলো করে
যেটা হচ্ছে সিবিএসই সিলেবাস। নেক্সট হচ্ছে এক্সাম শিডিউল, ডেট যেগুলো, ডেট দুটো ডেটে এক্সাম হয়, একটা 4/12/2020, মানে এটা আমি 2020 কথা বলছি, কারণ 2020-তে এনএসটিএসি অলরেডি নিজেদের ডেটস ঘোষণা করে দিয়েছে। ডিসেম্বরের 4 তারিখ আর ডিসেম্বরের 16 তারিখ এরা এক্সামটা নেবে। টাইম 1 ঘন্টাই স্লট, 10:30 থেকে সাড়ে 11টা। নেক্সট হচ্ছে এনএসটিএসি এক্সাম ফি। এই এক্সাম ফি, যেহেতু এই এক্সামটার একটাই বিশেষত্ব এটাই যে তুমি ইন্ডিভিজুয়াল রেজিস্টার করতে পারবে নিজেকে। তাই তুমি যদি ইন্ডিভিজুয়ালি রেজিস্টার করো, তোমাকে এক্সাম ফি অনুযায়ী 300 টাকা দিতে হবে। ফির মধ্যে তোমার কি কি ইনক্লুড আছে সেটা দেখতে হবে। একটা মডেল কোশ্চেন পেপার ইনক্লুড আছে, কারণ এনএসটিএসি এক্সামের যে মডেল কোশ্চেন পেপার সেগুলো অনলাইনে মেনলি পাওয়া যায় না, কারণ যেহেতু একটা নন প্রফিট অর্গানাইজেশন, যেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন নয়, যারা এক্সামটা নেয় মেনলি তারা এই কোশ্চেন পেপারটা পাঠাবে। এসপিআরটা হচ্ছে স্টুডেন্ট পারফরমেন্স, মানে একটা রেট কেমন, মানে একটা একটা শিট দেবে যার মধ্যে তোমার পারফরমেন্স কেমন হয়েছে অল ওয়ার্ল্ড, মানে অল ওয়ার্ল্ড, একটা ইন্টারন্যাশনালি একটা তোমার র্যাঙ্কিং থাকবে, তোমার জোনাল র্যাঙ্কিং, তোমার স্টেট র্যাঙ্কিং, তুমি বুঝতে পারবে তুমি কতটা পিছিয়ে বা কতটা এগিয়ে, তোমার অবস্থা কি তোমার এক্সামের মতো। আর একটা সাকসেস সিরিজ থাকে, মানে এই সিরিজটা ফলো করলে বা এই ধরনের বুক ফলো করলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব, কিভাবে আমি এক্সামগুলো দেবো, কম্পিটিটিভ এক্সাম কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে দিতে হয়, কোনটা আগে করতে হয় কোন এক্সামের জন্য। যেমন এনটিএসসি তে যেমন আমাকে মেনলি মানে সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টটা আগে করতে হয়, স্টেজ 2 এর কথা বলছি। সায়েন্সটা একটু পরে, মানে ম্যাথসটা মেইনলি পরে করতে হয়, কারণ ম্যাথসে অনেকে আটকে যায় সেই জন্য। কারণ ম্যাটের পর স্যাটে যখনই আসে, স্যাটে এসে যদি কেউ ম্যাথস শুরু করে তাহলে প্রবলেম হয়ে যায়। সেরকমই কিভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করবে এইগুলো থাকে। আর কি থাকে, কিছু পাস্ট কোশ্চেন পেপার্স থাকে, আর ডাউনলোডেবল ই বুকস থাকে, কিছু কিছু বুকস দেয়, ওরাই প্রোভাইড করে। এই 300 টাকার মধ্যে তোমার ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন যদি করো, যদি তুমি স্কুলের থ্রু দিয়ে রেজিস্ট্রেশন করো সেটাও করা যায়। 150 টাকা তোমাকে সেটার জন্য চার্জ দিতে হয়। এবং এই যেগুলো আমি বললাম যে একটা কিট দেয়, পুরো কিটটা এর মধ্যে ইনক্লুডেড থাকে। যদি তুমি স্কুলের থ্রু দিয়ে করো, তোমার তোমার 150 টাকা তোমার আরো কম পড়বে, মানে তোমার 150 টাকা তোমাকে এক্সাম ফি হিসাবে দিতে হবে। নেক্সট আমরা দেখে নেবো কিভাবে অ্যাপ্লাই করবে। তোমরা অ্যাপ্লাই করতে পারো ইউনিফাইড কাউন্সিলের যে একটা অনলাইনের মানে একটা সাইট থাকে, সেখানে অনলাইন করতে পারো, কিন্তু এদের কোনো পেমেন্ট অফলাইন সেরকম, মানে তুমি যদি ইন্ডিভিজুয়াল রেজিস্টার করো, পেমেন্ট কিন্তু তোমাকে অফলাইন, মানে অফলাইনে করতে পারবে না। অনলাইন পেমেন্ট তোমাকে করতে হবে। সেটা কি কি, নেট ব্যাংকিং, ডেবিট আর ক্রেডিট কার্ড দিয়ে তোমাকে করতে হবে। কিন্তু তুমি যদি স্কুল দিয়ে করো তাহলে তোমাকে ডিমান্ড ড্রাফট করতে হবে। সেটা কাকে ডিমান্ড ড্রাফট করতে হবে, ইউনিফাইড কাউন্সিলের নামে পেবেল অ্যাট হায়দ্রাবাদ, তোমাকে ডিমান্ড ড্রাফটটা করতে হবে। দিয়ে তোমাকে তোমার স্কুল, যতজন তোমাদের স্কুল থেকে এক্সাম দিতে তাদের একটা লিস্ট বানিয়ে ডিমান্ড ড্রাফটের সাথে ক্লিপ করে তোমাকে স্পিড পোস্টে পাঠাবে, সেটা স্কুলের দায়িত্ব। তুমি নিজে যদি করো, তোমাকে ইউনিফাইড কাউন্সিলের মানে সাইটে গিয়ে তোমাকে অনলাইন পেমেন্ট করে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে যেমন করে করতে হবে। নেক্সট আমরা দেখে নেব এনএসটিএসির এক্সাম প্যাটার্ন কি। এক্সাম প্যাটার্ন হচ্ছে সব ধরনের মানে ক্লাসের জন্যই সেম ডিউরেশন। তো ডিভিশন অফ মার্কস কি কি আছে কোয়েশ্চেন পেপারে, ক্লাস 1 এর জন্য ম্যাথমেটিক্স 15, জেনারেল সায়েন্স 25, ক্লাস 2 ম্যাথমেটিক্স সেম 20, বেড়েছে একটু 5 নাম্বার, জেনারেল সায়েন্স 30, ক্লাস 3 to 5 হচ্ছে ম্যাথমেটিক্স 25, জেনারেল সায়েন্স 30। ক্রিটিক্যাল থিঙ্কিং, দ্যাটস দ্য পয়েন্ট, এটা মেন পয়েন্ট। ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আমাদের ওখানে অ্যাচিভার সেকশন ছিল, এটা একটু বেড়েছে, এইটা একটু আমার কনসেপচুয়াল কোয়েশ্চেন এখানে 5টা থাকে। তো ক্লাস 6 to 10 ম্যাথমেটিক্স 25, ফিজিক্স 10, কেমিস্ট্রি 10, বায়োলজি 10। এখানে মেনলি তোমার ম্যাথমেটিক্সটা মেন থাকে, আর ক্রিটিক্যাল থিঙ্কিং 5 থাকে সেম। ক্লাস 11-12 পিসিএম এর থ্রু দিয়ে ম্যাথমেটিক্স 25, ফিজিক্স 15, কেমিস্ট্রি 15। আর পিসিবি যারা দেয় এইখানে, মেইনলি পিসিবি যারা 11-12 পড়ছে তাদের বায়োলজি বিশেষ করে। আমি আমার এডুজিনের যে মানে এই যে আমার চ্যানেলটা আছে, ওখানে মেইনলি বায়োলজি আর যদি ম্যাথ, মানে যেটা মেন্টাল এবিলিটি টেস্ট, রিজনিং এর ওপর কিছু ভিডিওস দেবো। তো আমি বায়োলজির ব্যাপারটাই বলি, তো বায়োলজি আমি মেইনলি পড়াই, তো বায়োলজির ব্যাপারটাই বলি। তো বায়োলজির মেইনলি যারা পিসিবি 11-এ দেবে তাদের বায়োলজিটা মেন, ওখানে 25টা নাম্বার আছে। এনটিএসির এনএসটিএসি অ্যাওয়ার্ডটা কি, 2 লাখ ক্যাশ প্রাইজ থাকে স্টুডেন্টস যারা টপ করে। আর অবশ্যই এখানে টপারদেরই দেয়। তো সমস্ত ক্লাসের মধ্যে যারা টপ করে, মানে 1-2 to 10 বা 2 to 12 যারা থাকে, বা 2 to 12 যদি সবার, মানে এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে যারা টপ করবে সেভাবে 2 লাখ টাকা। আর প্রত্যেকটা টপ ক্লাসের টপার, 3জন টপার থাকবে, টপ 3 টপার্স,
তারা পাবে ল্যাপটপ, মেমেন্টো আর মেডেল। আর স্টেট টপারদের জন্য কিছু স্পেশাল অ্যাওয়ার্ড থাকে। 3 র্যাঙ্কার্স যেমন থাকবে স্টেট টপার্স, তাদের জন্য অনলাইন কোচিং দেবে যারা নেক্সট, আর সার্টিফিকেট অবশ্যই থাকবে অ্যাপ্রিসিয়েশন। তো এই গেল 3টে এক্সাম। তাছাড়াও আমি পরপর আরও এক্সামের ব্যাপারে আরও কিছু আপলোড করবো এরপরে। আর আমার এই চ্যানেলে মেনলি বায়োলজি, মানে বায়োলজি ডিফারেন্ট টাইপস অফ টপিক আমি কভার করব, আর তার সঙ্গে ম্যাথ, মানে মেন্টাল এবিলিটি টেস্টের যে রিজনিংগুলো আছে সেগুলো কভার, মেনলি ভিডিওগুলো কভার করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। আর যদি এই এক্সাম রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।